প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস উপলক্ষে ওভারিয়ান ক্যান্সার ডে 2024। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজ 8ই মে বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাইদ, কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা জানি 8ই মে কিন্তু বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস এবং এই বছরও আসলে আমরা পালন করছি এই দিবসটি। যখন আসলে আমরা কোনো দিবস পালন করি তখন জনসচেতনতা, সাধারণ মানুষকে এই বিষয়ে অবহিত করা, এটি আমাদের একটি মূল লক্ষ্য হয়ে থাকে। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই, ওভারিয়ান ক্যান্সার আসলে কি? এই ব্যাপারটাকে খুব সরলভাবে যদি আমরা সবার কাছে তুলে ধরতে চাই, আমরা কিভাবে বলবো? ধন্যবাদ। ওভারিয়ান ক্যান্সার হলো যে কোনো একটা ক্যান্সার, এক জাতীয় ক্যান্সার। তো আমরা জানি জিনিসটা কি, এটা অস্বাভাবিক কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অস্বাভাবিকভাবে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ছড়িয়ে যেতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। তো এটা হলো ওভারি, যেখানে মহিলাদের থাকে, এটা মহিলাদের ক্যান্সার। আমরা জানি যে বাচ্চাদানি যেটাকে আমরা বলি হলো ইউটেরাস, ওর উপরে দুই দিকে দুইটা নালী থাকে, এগুলোকে বলি আমরা ফ্যালোপিয়ান টিউব, এবং ওর মাথায় থাকে দুটোই বাচ্চাদানি বলতে পারি আমরা, ডিম্বাশয় বলতে পারি। এই ডিম্বাশয়গুলোকেই বলে ওভারি। এখানের মধ্যে ওই যে প্রতি মাসে যে মহিলাদের মেনস্ট্রুয়েশন হয়, একটি করে ডিম, বেসিক্যালি ডিম যদি ধরেন ছোট, ওইখান থেকে নালী দিয়ে ওই ওভারিতে আসে। যদি এটা মিলন হওয়ার মতো এটা যদি ফার্টিলাইজ হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে এটা এখানে বাচ্চাদানির মধ্যে এটা থাকে এবং এখানে আস্তে আস্তে বড়ো হয়, ফিটাস হয় এবং আলটিমেটলি বাচ্চা হয়। আর নাহলে মেনস্ট্রুয়েশন হয়ে এটা বেরিয়ে যায়। তো ওইখানে যদি ক্যান্সার হয় তাহলে এটাকে বলে ওভারিয়ান ক্যান্সার। এবং এটা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনি ধরেন একটা ডিমের মতো একটা জিনিস, ওর ভিতরে অনেক কিছু আছে। তো ওর যে বাইরের যে লেয়ারটা, একদম বাইরের লেয়ার, ওইখান থেকে টিউমার হয়ে যেটা ভিতর দিকে গিয়ে বড় হয়ে যায়, এটাই হলো 90% ক্ষেত্রে, এটাকে আমরা বলি এপিথেলয়েড ভ্যারাইটি। এইটা হলো 90% এই ক্যান্সার হয়। আর 4% মতো হয় হলো গিয়ে ভিতরে যেখান থেকে ডিম নিষিক্ত হচ্ছে সেই সেলগুলোর থেকে যদি হয়, সেটা হলো জার্ম সেল টিউমার, এটা ওভারির মধ্যেই হচ্ছে। আরেকটা হলো এইগুলোর ভিতরে কিছু ফাইবার থাকে, এটা থাকে সেটা থাকে, সেগুলোকে বলে আমরা কানেকটিভ টিস্যু, সেগুলো রেয়ার, সেখান থেকেও হতে পারে। তো এই সমষ্টিগতভাবে সবগুলোই ওভারিয়ান অরিজিন। বাট জার্ম সেল টিউমার হলো আমরা আলাদাভাবে বলি যে জার্ম সেল টিউমার ওভারির, আর বাকিগুলো হলো কার্সিনোমা ওভারি। আপনি কিন্তু আমাদেরকে কয়েকটি ধরনের কথা বলেছেন, সেখান থেকে আসলে দুটো প্রশ্ন চলে আসে। প্রথম হচ্ছে যে কেন হয়? এই যে আপনি বলছেন এখানে হতে পারে, এপিথেলিয়াল লেয়ারে হতে পারে অথবা ভিতরে হতে পারে, সবার ক্ষেত্রে তো হচ্ছে না, তাহলে কারো ক্ষেত্রে কেন এখানে এই ক্যান্সারটা ডেভেলপ করছে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এখানে দেখেন কজটা আমরা এক্স্যাক্টলি জানি না, তবে অনেকগুলো জিনিসের সাথে আমরা মিলাতে পারি। যেমন মহিলারা, প্রতি মহিলাই কিন্তু 50 ঊর্ধ্ব হলে এইটার ইয়েটা বেড়ে যায়। তো আপনি বয়স ঠেকাতে পারবেন না, সো বয়স তো হবেই। তো এটা বয়সের সাথে কিছু হরমোনাল চেঞ্জ হয় শরীরের মধ্যে। মহিলাদের আমরা জানি যে মেনস্ট্রুয়েশন চলা অবস্থায় একরকম থাকে, মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার পরে আরেক রকম থাকে। এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্স হয় এই হরমোনগুলোর জন্য শরীরের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটে, এটা একটা কারণ। আরেকটা হলো গিয়ে আপনার যেটা হয় যে ফ্যামিলি হিস্ট্রি আছে। আমার ব্লাডের, আমি একজন মহিলা, আমার ব্লাড সম্পর্ক, আমার বোন কিংবা মা কিংবা খালা ইত্যাদি ফুপু, কারণ একটা ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার ছিল, অথবা ওভারি ক্যান্সার ছিল, অথবা কোলন ক্যান্সার ছিল, এদের কিন্তু রিস্ক বেশি। হ্যাঁ, এদের মধ্যে ওই জন্য এদেরকে একটু স্ক্রিনিং ভালো করে করতে হয়। তারপরে যদি থাকে যে জেনেটিকভাবে, এটা কম হয়, 15-20 ভাগ হতে পারে জেনেটিক। সেটা যদি হয় সেই ক্ষেত্রে দুইটা জিন আছে, আমরা BRCA1 এবং BRCA2, এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি হয়, BRCA2 হলে খুব বেশি রিস্ক, BRCA1 হলেও রিস্ক। তো আমরা সাধারণত যখন এই টেস্টগুলো করি, এটা রক্ত থেকে করা যায়, আবার টিস্যু থেকে করা যায়। রক্ত থেকে করলে আমরা একটা যদি আমরা থাকে মিউটেশন বলি, যে এটা চরিত্রগতভাবে বদলে গিয়েছে, তখন কিন্তু রিস্ক বেড়ে যাচ্ছে এই ওভারিয়ান ক্যান্সারের। তো ওই গ্রুপটাও একটা রিস্কের মধ্যে থাকে। এছাড়া দেখেন আপনি, ওই যেটা হয় কি, অনেকের বাচ্চা হচ্ছে না,
তো বাচ্চা না হওয়াতে অনেকে যে বিভিন্ন রকম হরমোন থেরাপি করে, এর মধ্যে ইস্ট্রোজেন অনলি, খালি ইস্ট্রোজেন দিয়ে যদি চিকিৎসা করা হয় এবং একটু লম্বা সময় যদি করা হয় তাহলে কিন্তু রিস্ক বেড়ে যাচ্ছে। কম্বাইন করলে কিন্তু হচ্ছে না, খালি ইস্ট্রোজেন দিলে রিস্কটা বেড়ে যায়। রাইট। এখানে আপনি যে বয়সের কথাটা একটু বলছিলেন যে বয়স বাড়ার সাথে সাথে সম্ভাবনা বেড়ে যায়, সেক্ষেত্রে যাদের বয়স কম, যদি আমরা বলি 15 বছর বয়স, 20 বছর বয়স, তাদের আসলে কি একেবারেই ঝুঁকি নেই এই ওভারিয়ান ক্যান্সার হওয়ার? খুব ভালো প্রশ্ন। একেবারে ঝুঁকি নেই বলে কিছু নাই ক্যান্সারের ক্ষেত্রে। দেখেন আমরা এমন এমন ঘটনা দেখি, বহু বছর ধরে প্র্যাকটিস করছি, ইদানিংকালে এগুলো বেড়ে গেছে, যে বয়সে হওয়ার কথা না সেই বয়সে হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টর আছে, সেগুলো এত অল্প সময় বলা যাবে না, বাট হ্যাঁ কম বয়সে হতে পারে, কম হয়। জি, এখানে কিন্তু আমরা কয়েকটি শব্দের সাথে আসলে অনেক সময় মিলিয়ে ফেলি। সেটা হচ্ছে সাধারণ মানুষ ভাবেন যে টিউমার হলেই ক্যান্সার অথবা ক্যান্সার মানেই টিউমার। এটা একটু যদি আমাদেরকে পরিষ্কার করতেন যে ওভারিয়ান টিউমার থাকলেই কি আমরা তাকে ক্যান্সার বলবো কিনা? জি না, ওভারিতে অনেক ক্ষেত্রে টিউমার থাকতে পারে যেটা ক্যান্সার না। আবার সিস্ট থাকে, সিস্টের থেকেও ক্যান্সার হতে পারে খুব রেয়ারলি। যদি সিস্টের দেওয়ালটা পুরু হয়, দেওয়াল পুরু হলে সেখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ক্যান্সারাস চেঞ্জ হয়ে গেছে। বেসিক্যালি সিস্টগুলো কোনোটাই ক্যান্সার না, আবার টিউমারও কোনো সবগুলো ক্যান্সার না। টিউমার হলো গিয়ে একটা একটা চাকা, একটা গোটা, একটা নিওপ্লাজম বলি, নতুন একটা গ্রোথ। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার হয় না, সব টিউমারের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রেই টিউমারগুলো ক্যান্সারাস না। যত টিউমারগুলো আছে এগুলো রাফলি 10-15 ভাগ হলো ক্যান্সারাস। সো টিউমার আর ক্যান্সার কিন্তু এক না। প্রথমেই আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটাই আসলে আমরা সাধারণ দর্শকদেরকে একটু এই মেসেজটা দিতে চাই। টিউমার শুনেই আসলে অনেকে আতঙ্কে পড়ে যান যে তাহলেই বুঝি ক্যান্সার, আসলে সেই ব্যাপারটি এরকম নয়। আর লক্ষণগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এখানে একটা একটু খুব দুঃখজনক ঘটনা। এই ওভারিয়ান ক্যান্সার মানে যখন প্রাথমিকভাবে হচ্ছে তখন কিন্তু আপনি কোনো স্পেসিফিক যে হ্যাঁ এটা ওভারিয়ান ক্যান্সারই লক্ষণ এরকম নাই। অনেকগুলো লক্ষণ হতে পারে যেগুলো কিন্তু অনেক ক্যান্সারই হয়। যেমন আপনি একটু তলপেটে ব্যথা করতে পারে, হ্যাঁ মেনস্ট্রুয়েশন আপনার যারা বন্ধ হয় নাই তাদের একটু মেনস্ট্রুয়াল সমস্যা হতে পারে, তারপরে ব্যাকে পেইন হতে পারে, যখন মানে সহবাসের সময় ব্যথা হতে পারে, তারপরে যেটা হচ্ছে যে ব্লোটিং, আমরা বলি পেট ফেঁপে যাওয়া। পেট ফেঁপে যাওয়া তো অনেক কারণে হয়। পেট ফেঁপে হতে পারে, খাওয়া, আমি খাচ্ছি অল্প খেয়ে পেট মনে হচ্ছে ভরে যাচ্ছে, এটা হতে পারে। একটু যদি আরও বাড়ে তখন খাওয়ার ইচ্ছা কমে যায়, ক্ষুধামন্দতা হয়। আরও যদি বাড়ে তখন আরও ঘটনা ঘটে এবং অনেক সময় যে পেটটা ফুলে যেতে পারে। আর্লি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সারও কিন্তু অনেক সময় পানি চলে আসে পেটে, তো ওইটাও একটা জিনিস হতে পারে। এরকম বিভিন্ন ঘটনাগুলো, এখন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কারণে হয়। ওভারি ক্যান্সার কিন্তু বলতে পারছি না, মানে অনেকগুলো কারণেই এই উপসর্গগুলোই দেখা যায়। উপসর্গগুলো হয়, কনস্টিপেশন হতে পারে এবং ডায়রিয়া হতে পারে, মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, মাঝে মাঝে কনস্টিপেশন, এগুলো হতে পারে। এগুলো অনেক কারণে হয়। সাধারণত যখন রোগীরা আপনাদের কাছে আসে এরকম অন্য কোনো একটি সমস্যা নিয়ে, হয়তো তার পেট ফুলে যাচ্ছে বা কারোর পেটে ব্যথা হচ্ছে, তখন আসলে ডায়াগনোসিসটা কিভাবে কনফার্ম করা হয় যে ওনার আসলে এটা ওভারিয়ান ক্যান্সারের জন্যই হচ্ছে? হ্যাঁ, এটা দেখেন একটা খুব সাধারণ পরীক্ষাতেই আমরা অনেক ক্ষেত্রে এটা পেয়ে যাই, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম কিন্তু অনেক ক্ষেত্রেই ওভারিয়ান ক্যান্সারের জন্য ধরে ফেলছে। এখন টিউমার মার্কার বলে কিছু আছে, ব্লাড টেস্ট, এগুলো কিন্তু স্পেসিফিক না এবং সবসময় বাড়ে না, ক্যান্সার হলে যে বাড়ে তা না। তবে একটা মার্কার আছে CA 125, CA 125, এই মার্কারটা অনেক ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারে বেড়ে যায়। কিন্তু এটা অনেক সময় আমরা নন সিক্রেটরি বলি, যে এটা সিক্রেট হচ্ছে না, এটা মানে তৈরি হচ্ছে না অথবা এটা রক্তে আসছে না, তো আপনার এটা মার্কার একদমই নর্মাল, কিন্তু ওভারিয়ান ক্যান্সার হয়ে ছড়িয়ে গেছে, এরকমও কিন্তু পাওয়া যায়। সো বাট এটা করাই ফেলা ইউজফুল, যদি এটা বেশি পাই তখন একটা সন্দেহ চলে যায়। এছাড়া আরও অনেক কিছু আছে, আপনি সিটি স্ক্যান করতে পারেন, MRI করতে পারেন, ইভেন পেট সিটি করতে পারেন। অল দিস ইনভেস্টিগেশন করে আমরা লোকেশন করতে পারি, একটা ধারণা পেতে পারি। বা ডায়াগনোসিস যখন হবে ওটা কিন্তু বায়োপসি করে, বায়োপসি করলে আমার টিস্যুর থেকেই ডায়াগনোসিস হয়। বাট আমরা এগুলোর থেকে সব কিছুতে আমরা চোখে দেখে, ছবি থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। আর পেট সিটি খুব ভালো, আর এটা অনেক দামি, সবার ক্ষেত্রে করা হয় না। এই যে ওভারিয়ান ক্যান্সারের আমরা আসলে বেশ কয়েকটি স্টেজের কথা প্রায়ই শুনি, তবে আসলে হয়তো পুরোপুরি ধারণাটা থাকে না অনেকেরই। এ ব্যাপারে যদি বলতেন যে ক্যান্সার আসলে কোন স্টেজে ধরা পড়লে সেটা আসলে চিকিৎসাটা সহজ হবে, আর সাধারণত কোন স্টেজে আপনারা পান? ওকে, স্টেজ জিনিসটা মানে কি ব্যাপ্তি, হ্যাঁ কতখানি এটা কি ওইখানেই আছে এবং ছোট অবস্থা আছে, না ওইখানে আছে বড় হয়ে গেছে,
নাকি আশেপাশে গিয়েছে, নাকি অনেক দূরে চলে গেছে। এই যে 4টা কথা বললাম যে ওখানেই আছে এবং ছোট অবস্থায় আছে ক্যাপসুলের মধ্যে। একটা ওভারি কিন্তু একটা ক্যাপসুল একটা থাকে, একটা আবরণের মধ্যে থাকে, ওটা ভেদ করে নেয় এবং ছোট অবস্থায় আছে। এটা কিন্তু স্টেজ 1। স্টেজ 2 হলো আরেকটু বড় হয়ে গেছে, আশেপাশে যাওয়ার একটা প্রপেন্সিটি অথবা টেন্ডেন্সি। স্টেজ 3 তাই যে একটু চলে গেছে এদিক সেদিক। স্টেজ 4 অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, মানে লিভার টিভার ইত্যাদি জায়গায় চলে গেছে, অথবা লাঙে চলে গেছে, অথবা বনে চলে গেছে, বিভিন্ন জায়গায় যেতে পারে। তো এইটা হলো গিয়ে ব্যাপ্তি। হ্যাঁ, এখন কোন ব্যাপ্তি হিসাবে স্টেজিং করা হয়। আপনি যে একটা বললেন যে কীভাবে, হ্যাঁ, স্টেজ 1-এ ধরতে পারলে সব ক্যান্সারের মতোই এই ওভারিয়ান ক্যান্সারও কিওর হতেও পারে, চান্স খুব বেশি, অথবা কন্ট্রোল অনেক দিন থাকতে পারে। স্টেজ 2-তে হলে কমে যাচ্ছে, স্টেজ 3 হলে আরও কমে যাচ্ছে, স্টেজ 4 হলে আরও কমে যাচ্ছে। তবে একটা ব্যাপার, এই যে স্টেজ 1-এ ধরা, এটা সারা পৃথিবীতেই খুব রেয়ার, খুব কম ক্ষেত্রে হয়। কারণ এটা নাই, আমরা যে বলি না স্ক্রিনিং, আমরা ক্যান্সার স্ক্রিনিং একটা টার্ম আছে, বেশ কয়েকটা ক্যান্সার, কমন ক্যান্সারে স্ক্রিনিং টেস্ট করা হয়। আপনার সিমটম দেখা দেয় নেই, কিন্তু আপনার একটা বয়স হয়ে গেছে, যে বয়স থেকে এই ক্যান্সারটা বেশি হয়, এই বয়সে কোনো সমস্যা নেই মহিলা অথবা পুরুষের, আমরা টেস্ট করে ফেলি কিছু। ওভারিয়ান ক্যান্সারে কিন্তু এটা নাই। এটা না থাকাতে হচ্ছে কি, এইটা যখন আর আমি বললাম যে উপসর্গগুলো অনেক ক্ষেত্রে অনেকের কারণে এগুলো হয়, আমি বলতে পারছি না যে ওভারিয়ান ক্যান্সারের জন্য হচ্ছে, তো তখন টেস্টগুলো করতে বিলম্বিত হয়। আর বিলম্বের কারণে যেটা হয়, আমরা সাধারণত স্টেজ 1-এ প্রাথমিক পর্যায়ে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে না, খুব রেয়ার, পড়ে না তা না, কম পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু ছড়িয়ে যায় তখন কষ্টগুলো বাড়ে, তখন ধরা পড়ে। তো এইটাই একটা সমস্যা। 4টি স্টেজের কথা যেটা আপনি বলছেন, যে এবং প্রথম স্টেজে আসলে খুব একটা ধরা পড়েই না, খুব কম। কোন স্টেজে ধরা পড়লে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কতখানি, অথবা লাইফ এক্সপেক্টেন্সি আমরা যদি বলি যে এই স্টেজে ধরা পড়লে এত বছর উনি সুস্থ থাকতে পারবেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। স্টেজ 1 তো বললাম এটা এক্সেপশনাল, ধরা পড়লে সবচেয়ে ভালো। স্টেজ 2 তারপরে, স্টেজ 3 তারপরে, স্টেজ 4 তারপরে। আর স্টেজ 4 হলে কিন্তু আপনি কিওর হচ্ছেন না, হ্যাঁ, বারবার ফিরে আসবে। অনেক কিছু করা যেতে পারে, ইভেন ধরেন একটা লাঙে চলে গেছে, লিভারে চলে গেছে, একটা দুইটা চলে গেছে, ওইগুলো কেটে ফেলা যায়, এরকমও করা যায়। তবে কেমোথেরাপি দিলেন, সব চলে গেল, পেট স্ক্যান করলেন, নাই, ফিরে আসবে। এর কত মাস পরে ফিরে আসবে আমরা জানি না, তো দেখা যায় ফিরে আসে, তখন আবার বায়োপসি করে, আবার টাইপ দেখে, আবার অনেকগুলো টেস্ট করা হয়। এখন কিন্তু ওভারিয়ান ক্যান্সার, যে অনেকগুলো ক্যান্সারের কথা বললাম, এনজিএস করা হয়। এনজিএস মানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এই পরীক্ষাটাও কিন্তু ওভারিতে করা হয়। অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, যে খালি কেমোথেরাপি লাগবে না অন্য ইমিউনোথেরাপি লাগবে না ওই আরও কিছু মুখের থেরাপি আছে, এগুলো কি লাগবে কিনা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিন্তু আমাদের অনেক অগ্রগামী হচ্ছি আমরা। তো একদম টাইপ দেখা যায়, মিউটেশনগুলো কোন পর্যায়ে, জেনেটিক মিউটেশন দেখা হয়, এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টার্গেটেবল আমরা বলি মলিকিউল, যেটা টার্গেট করার জন্য ওষুধ আছে, একটা চেঞ্জ হয়ে গেছে, একটা জায়গায় একটা ঝামেলা হয়ে গেছে, ওই ঝামেলাটা প্রথমে ধরা হয় পরীক্ষা করে, এবং ওই ঝামেলাতে কোন ওষুধটা কাজ করবে সেটাও বলে দেওয়া হয়। তো এরকম স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু আমরা যেসব জায়গায় আছি, যেসব হাসপাতালে কাজ করি, বেশ হাই এন্ড, সেগুলোতে কিন্তু আমরা এগুলো করতে পারি। এবারে একটু আসতে চাই চিকিৎসার বিষয়ে। জি, ক্যান্সার শুনলেই যেরকম এক ধরনের আতঙ্ক তৈরি হয়, এবং অনেকে আসলে জানেন না যে চিকিৎসা কতখানি আছে, বা কখন আসলে চিকিৎসা করা যায়, বা আদৌ চিকিৎসা করা যায় কিনা। এ ব্যাপারে যদি বলতেন যে চিকিৎসার আসলে অপশনগুলো কি কি, সেটা যে স্টেজেই হোক, অনেক রকমের ট্রিটমেন্টের অপশন আছে, সেগুলো সম্পর্কে একটু যদি বলতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। ওভারিয়ান ক্যান্সারকে যদি আপনি কিওর করতে চান, মানে নির্মূল অথবা লম্বা সময় কন্ট্রোল করতে চান, প্রথম অথবা প্রধান যেটা অস্ত্র সেটা হলো অপারেশন, সার্জারি। তো ছোট টিউমার হলে তো কথাই নেই, সার্জারি করলেন, অনেকগুলো জায়গাতে স্যাম্পল আনতে হয়, যদিও কিন্তু আমার স্ক্যানে টেনে কিচ্ছু পাই নাই। তো ওপেন করার পরে বিভিন্ন জায়গার থেকে স্যাম্পল আনতে হয়, এটা একটা প্রেসক্রাইব আছে, ফিগো, আপনারা তো জানেন, ফিগো একটা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর গাইনিকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, এই ফিগোর একটা গাইডলাইন আছে। আপনি স্টেজিং যেটা বলছিল একটু আগে, স্টেজিংয়েরও একটা ফিগো স্টেজিং আছে, এইখানেও আপনার স্যাম্পলটা কালেকশন করা ইত্যাদি, এই গাইডলাইনটা ফলো করতে হয়। তো সবাই কিন্তু ওভারিয়ান ক্যান্সার সার্জেনরি করার মতো মানে ট্রেনিং নাই, কারণ এটা লম্বা সময় লেগে যায় অনেক সময়, এবং খুব এক্সটেন্সিভ সার্জারি, এবং এটা খুব ভালো ট্রেনিং লাগে। তো
বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল এনে তারপরে দেখা হয় এবং ফাইনাল স্টেজিংটা কিন্তু ওই স্যাম্পলগুলোর ভিত্তিতে হয়। আচ্ছা, যাই হোক, এনিওয়ে পারলে প্রথমেই সার্জারি, ইভেন যদি আশেপাশেও ছড়ায়, এক্সপার্ট হন আপনি, ওই রকম ট্রেনিং থাকে, সো ওই সব সার্জন কিন্তু একটু লোকালি অ্যাডভান্স বলেন, পেটের মধ্যেই আছে, পেট থেকে বের হয় নেই, এরকম ক্যান্সার কিন্তু ওনারা নিয়ে আসতে পারে। মেইন জিনিসটা তো আনবেনই, ওই সব জায়গার থেকেও নিয়ে আসবেন, যেগুলো ভিজিবল সেগুলো আনবেন, যেটা ম্যাক্সিমাম ডিবাল্কিং বলা হয়, যে যতখানি কমাতে পারেন, প্রেফারেবলি 5 মিলিমিটারের নিচে, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আবার কেমোথেরাপির প্রশ্ন আসছে, আরও থেরাপিগুলোর প্রশ্ন আসছে, সেইগুলো কিন্তু কেমিক্যাল থেরাপি যেগুলো, সেইগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এখন যদি বড় সড়ো কিছু থেকে যায়, তাহলে কিন্তু এই কাজটা ওগুলো ছোটো হবে, কিন্তু একদম পুরো চলে যাবে না। সো টার্গেট হলো যিনি সার্জারি করবেন উনি এটা পারবেন কিনা। প্রথমে কিন্তু যে স্ক্যান ট্যান অনেক কিছু করে ফেললাম না আমরা, করে কিন্তু এই ডিসিশনটা হয় যে আমরা যদি সম্ভব হয়, সার্জন যদি ওরকম মানের এক্সপার্ট হন, প্রথমে সার্জারি। এখন তারপরেও যদি দেখছেন না এটা বেশি সমস্যাপূর্ণ, এটাকে একটু কায়দা করে তারপরে অপারেশন যেতে হবে, সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমো বলি। আমরা কেমোথেরাপি যেগুলো আছে, ওই যে ওষুধপত্র স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়, আগে এগুলো দেওয়া হয়, দিয়ে কয়েক সাইকেল পরে অথবা পুরো সাইকেলই 6 সাইকেলই দিয়ে দিলাম, মাঝখানে 3 সাইকেলের পরে আমরা আবার স্ক্যান করে দেখি কমছে কিনা। CA-125 লেভেল যদি প্রথমেই বেড়ে থাকে, ওইটাও দেখি কমছে কিনা। সব মিলে আমরা যখন মাঝপথে দেখবো যে ভালো রেসপন্স হচ্ছে, আমরা শেষ করে দিব। শেষ করার পরে আবার স্ক্যান করা হবে, তারপরে যাবে গাইনোকোলজিস্টের কাছে, যিনি অপারেশন করবেন। তখন খুব ভালো অপারেশন হয়। হ্যাঁ, তখন এটা কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই অপারেশন করতে পারলে, খুব ভালো ট্রেন আপ হলে করতে পারে এটাকে একটা। আর প্রথম যেটা বললাম যে অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম, স্টেজ 1 দু একটা ক্ষেত্রে ছাড়া, পরে কেমোথেরাপি লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, সার্জারিটা হতে হবে তো প্রথমে বললাম ভেরি ট্রেন, এবং সব গাইনোকোলজিস্ট এখানে ট্রেন না, এটা সম্ভব না, খুব কষ্টকর কিন্তু এই ট্রেনিংটা, লম্বা ট্রেনিং। আচ্ছা, যাই হোক, এত লম্বা অপারেশন, তো এত লম্বা অপারেশন আপনাকে স্বাস্থ্য ভালো, মানে আপনি যা ডাক্তার হিসেবে আমাদের শক্ত হতে হবে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে তারপরে যেটা হয়েছে, কেমোথেরাপি তো আছেই, টার্গেটেড থেরাপি আছে একটা। ধরেন এটা ছড়িয়ে গেছে লিভারে কিংবা অন্যখানে, অথবা এটার মধ্যে এক্সটেন্সিভলি ছড়ানো আমরা পাচ্ছি ছবিতে, তখন করি কি আমরা, ওইখানে যে টিউমারগুলো হয় ওর মধ্যে নিজস্ব খাদ্য, ওরা তো খাওয়া লাগে, ওরা বড় হওয়ার জন্য, বৃদ্ধিপ্রাপ্ত, ছড়ানোর জন্য। তবে সাপ্লাই লাইনগুলো হলো কি ব্লাড ভেসেল, নিজেরা ওরা রক্তনালী বানিয়ে ফেলে, রক্তনালী না, কোনো মতো যে ড্রেনের মতো বানিয়ে ফেলে, খুব নড়বড়া। ওইগুলোকে ভেঙে দেওয়ার জন্য কিছু ওষুধ আছে। যুদ্ধ যে হচ্ছে ইউক্রেনে, হচ্ছে যে সাপ্লাই লাইন যে থাকে, অস্ত্র আসছে, খাদ্য আসছে, রসদ আসছে, ওইটা যদি ভেঙে দিতে পারেন, আর এদিকে গোলাবারি মেরে যদি সৈন্য সামন্ত মেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ হয়। ঠিক সেই রকম সৈন্য সামন্ত মারার ক্ষেত্রে, যেটা ক্যান্সার সেলগুলোকে মারার জন্য কেমোথেরাপি, আর ওই যে সাপ্লাই লাইন যেটা আমরা বলছি ব্লাড ভেসেল, যেটা ছিল না, ক্যান্সার সেলগুলো বানিয়েছে তাদের স্বার্থে, ওগুলোকে ভেঙে ফেলছেন অথবা হতে দিচ্ছেন না, তখন খুব ভালো কাজ করে, সরে আসে। কিন্তু এটাও একটা প্রবলেম আছে, যদি আমরা টার্গেটেড থেরাপি দিয়ে শুরু করি প্রথমে, আমরা কিন্তু ওই যে খুব তাড়াতাড়ি অপারেশন করতে পারবো না, বেশ একটা লম্বা সময় পরে অপারেশন করতে পারবো। ঠিক আছে, এটাই একটা ঝামেলা আছে যে একটু গ্যাপ দিতে হয়। অথবা অপারেশনের পরেও যদি আমরা এই জিনিস ইউজ করতে চাই, প্রথম সাইকেলে করি না, প্রথম সাইকেলে খালি কেমোথেরাপি দিই, পরের সাইকেল থেকে আমরা ওইটা অ্যাড করি। কেননা এটার একটা ঝামেলা আছে যে আপনি অপারেশনের পরে যদি 3 সপ্তাহ পরেই আমরা শুরু করি, কেমোথেরাপি ক্যান বি ডান, মানে দেওয়া যাবে, ওইটা যদি দিয়ে দেয়, কোনো কোনো সময় যে রক্তনালীগুলো কিছু কাটা পড়েছে, সেলাই করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো খুলে যেতে পারে। তো আমরা অ্যাটলিস্ট সেকেন্ড সাইকেল পর্যন্ত ওয়েট করি অ্যাড করার জন্য ওই টার্গেটেড থেরাপি। তো চিকিৎসাটা আসলে এইভাবেই যেটা হয় যে কেমোথেরাপির একটা বিরাট রোল, খুব আর্লি যদি ধরা পড়ে স্টেজ 1-এ, তাহলে বিরাট রোল পাবেই কেমো, প্লাস মাইনাস টার্গেটেড থেরাপি। এরপরে যে বললাম এনজিএস এসব টেস্ট করে যদি আরও কিছু আমাদের থাকে, আর বিআরসিএ যে বলেছি জেনেটিক টেস্ট করেও আমরা 2টা জাতীয় মুখের ট্যাবলেট আছে। একটা হলো পজিটিভ থাকলে, মানে মিউটেশন, যেটা আমরা মিউটেশন সম্বন্ধে সবাই পরিচিত হয়েছে যে করোনা ভাইরাস হওয়াতে, যে চরিত্রগতভাবে তারও বদলাতে থাকে, অথবা চরিত্র বদলিয়ে যায়। তো চরিত্র বদলানো পেলে আমরা এক ধরনের ওষুধ ব্যবহার করব লম্বা সময়, 2 বছর 3 বছর এরকম ব্যবহার করি আমরা, গাইডলাইন আছে একটা, কতদিন ব্যবহার করবেন। আর যদি চরিত্র না বদলায় তাহলে আরেক ধরনের।
এগুলোর সাইড এফেক্ট আছে, এগুলো প্রতি মাসেই কিছু ব্লাড টেস্ট করতে হয়, ডাক্তার দেখাতে হয়। এগুলো থেকে এটা হয় কি, যে ফিরে আসাটা যেন খুব তাড়াতাড়ি না হয়। তো আমরা সচরাচর দেখি যে যাদেরকে এগুলো ইউজ করি তারা অনেকেই কিন্তু 1.5-2 বছর ভালোই থাকে, তারপরে যাদের ফিরে আসে। এটা যদি ইউজ না করতাম, এগুলো যখন ছিল না এগুলো, তখন এগুলোকে বলে পার্প ইনহিবিটর, PARP ইনহিবিটর, এক ধরনের ওষুধ। তো তখন কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসার রেট খুব বেশি ছিল। অনেকের ক্ষেত্রে মানে চিকিৎসা শেষ 6 মাসের মধ্যে ফিরে আসতো। তো ওইটা এখন কমে যাচ্ছে, যাদেরকে আমরা এইসব ওষুধগুলো পরবর্তীতে মেনটেনেন্স হিসেবে ইউজ করি। কোনো ক্ষেত্রে ওই ট্যাবলেটের সাথে আবার ওই যে প্রথমে বললাম যে একটা টার্গেটেড থেরাপি, সেটাও দেওয়া হয়। যদি দুটো একসাথে দেওয়া যায়, রোগী অ্যাফোর্ড করতে পারে, রোগীর কোনো ওইরকম বড় সাইড এফেক্ট না হয়, ওটা আরও ভালো। মানে ঠেকিয়ে রাখা যায়, এটা ফিরে যেন না আসে, এত বেশি সম্ভাবনা থাকে এই রোগটা ফিরে আসার। এই কারণে এইসবগুলো করা হয় আর কি। যখন আসলে এই যে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি আমরা, তখন কেমোথেরাপি শব্দটা বারবার চলে আসছে। কেমোথেরাপি নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। কেমোথেরাপি নিয়ে যদি বলতেন যে কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, মানে ওনারা যখন কেউ যদি শুরু করেন কি কি ধারণা রাখবেন নিজেদের মধ্যে যে এই সমস্যার মধ্যে আমি পড়তে পারি, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, দেখেন সাধারণভাবে সব কেমোথেরাপির জন্য কয়েকটা ঘটনা, যেমন কেমন পরে 2 দিন পর থেকে আরম্ভ হবে দুর্বল লাগা আরম্ভ হবে, খুব দুর্বল লাগে, একদম ফ্যাটিক বলি আমরা। এটা 10-12 দিন চলে। হ্যাঁ, অনেকের ক্ষুধা মন্দতা, খেতে ইচ্ছা করে না, যেটা হয় না একদম অসুস্থ, আমার খিদা নাই ইত্যাদি, এরকম হয়। এটা কমন সব অলমোস্ট অল কেমোথেরাপির জন্য। আচ্ছা, বেশিরভাগ কেমোথেরাপিতে কিছু সাইকেল শিডিউল আছে যেখানে চুল পড়ে না। বেশিরভাগ কেমোথেরাপিতে সাময়িক কয়েক মাসের জন্য চুলটা পড়ে যাবে। মহিলাদেরকে এগুলো আগে বলতে হয়, মহিলাদের জন্য এটা মেনে নেওয়ার জন্য কাউন্সিলিং করতে দরকার হলে করি। যেমন আমার হাসপাতালে কাউন্সিলর আছে, দরকার হলে কাউন্সিলরের কাছে পাঠিয়ে দিই, তারা যেন এটাকে গ্রহণ করতে পারে। যেটা সাময়িক, এটা তো চলে যাচ্ছে, যে আর আসবে না তা না। কেমোথেরাপি শেষ হওয়ার 3 মাসের মধ্যেই আবার চুল গজানো আরম্ভ হবে, খুব ভালো চুল হয়, ঝাঁকড়া শক্ত চুল হয়। তো এগুলো কমন সাইড এফেক্ট। আর আরও একটা আছে কমন সাইড এফেক্ট, যেমন হোয়াইট ব্লাড সেল। আমাদের রক্তে কিন্তু শ্বেত রক্তকণিকা, সাদা কণিকা আছে, যেগুলো ভেঙে যেতে পারে এবং অনেক সময় খুব বেশি ভেঙে যায়। আর একটা হচ্ছে প্লেটলেট, এটাও কমে যেতে পারে, আর হেমোগ্লোবিনও কমতে পারে। তো এগুলো কিন্তু আমরা কেমো দেওয়ার পরে আমরা সাধারণত 1 সপ্তাহ কিংবা এরকম 8-10 দিন পরে আমরা ব্লাড টেস্ট করি, সিম্পল একটা CBC করা হয়। ওতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে এই কেমোর সাইড এফেক্ট হয়ে এই রক্তে কোনো ক্ষতি হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে ক্ষতি না হওয়ার জন্য কেমোথেরাপি পরের দিন আমরা ওই যে রক্তকণিকা বললাম সাদা, ওটা বাড়ানোর জন্য একটা ইঞ্জেকশন আছে, ওইটা আমরা পেটে ইনসুলিন যেমন দেয়, চামড়ার নিচে চর্বিতে ওরকম দিয়ে দিই। তো আগেই আমরা শ্বেত রক্তকণিকা বাড়িয়ে রাখলাম যাতে হঠাৎ করে ফল না করে। এগুলো বোন মেরোতে হয়। তো এখন ক্যান্সার যে কেমোথেরাপিগুলো এখানে নির্দিষ্ট কিন্তু ক্যান্সার সেলকে খালি মারছে না, যেই সব সেলগুলো শরীরে খুব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, চুল একটা, বোন মেরো একটা, বোন মেরোর থেকে সব ব্লাডের সব কম্পোনেন্ট বেরোচ্ছে, তো জন্য বোন মেরোকেও অ্যাটাক করে। খুব তাড়াতাড়ি যেগুলো বিভাজন হচ্ছে, হ্যাঁ, এগুলোকেই তারা টার্গেট করে। অনেক সময় কারা করে ডায়রিয়া হয়, হ্যাঁ, যে আমাদের যে মুখে ঘা হয়, এগুলো কেন হয়? এগুলো খুব তাড়াতাড়ি এইসব সেলগুলো বিভাজন হচ্ছে, তো এগুলো ক্ষতিগ্রস্ত হয় সাময়িকভাবে। আমাদের শরীরের যেটা একটা ক্ষমতা আছে, এই ক্ষতিগ্রস্তটা সাময়িক এবং এটা আলটিমেটলি কিন্তু আবার ঠিক হয়ে যায়, রিপেয়ার হয়ে যায়। তো ওই যে সময়টুকু খারাপ যায়। তো এগুলো হয় কি, যখন শুরু হওয়ার আগে রোগীদেরকে নিয়ে বসে 10টা মিনিট যদি বোঝানো যায়, সবাই কিন্তু মেনে নেয় যে হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে, অনেক কিছু হতে পারে, আবার 1-2টা হতে পারে। হলে আমাদের যে চিকিৎসা আছে সেগুলো আমরা বলে দিই, এবং না হওয়ার জন্য কিছু চিকিৎসা আছে সেগুলো আমরা দিয়ে দিই। তারপরে যদি হয় বাড়তি চিকিৎসা। এগুলো যদি আগে কথাবার্তা হয়, ডিসকাশন হয়, তাহলে কিন্তু রোগী অত ভেঙে পড়ে না, রোগীর আত্মীয়-স্বজন ভেঙে পড়ে না, আরও জানে তো যে হতেই পারতো। প্রয়োজন হয়ে প্রিন্ট আউট দিয়ে দিই, বের করে দিলাম ওষুধ সম্বন্ধে সাইড এফেক্ট সব লেখা আছে। যদি লিটারেট হয়, ইংরেজি পড়তে, আমাদের বাংলায় তো নাই, তো বিভিন্ন ইয়েতে আছে পেশেন্টদের পড়ার জন্য লেটারমে আমরা দিয়ে দিই, যে আপনি বাসায় গিয়ে পড়বেন, পরে যদি কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, তাহলে আরও ভেঙে বলে দেবো। জি, আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনার কাছে এবারে যে বিষয়টি জানতে চাই, আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রিভেনশন। কোনো বয়স থেকে আমাদেরকে সাবধান হতে হবে কিনা যে আমরা নিয়মিত চেক আপ করবো, যাতে আমরা আর্লি স্টেজে ধরতে পারি, কোনো সিমটম না দেখা গেলেও, এবং সেটা করলে আসলে উপকার পাওয়া যাবে কিনা, এ ব্যাপারে আসলে কি বলতে চাই? আচ্ছা, দেখেন এগুলো গাইডলাইন, মানে স্ক্রিনিং গাইডলাইন আছে, কোনো দেশে স্ক্রিনিং তো নাই এটা, তো ওই জন্য স্ক্রিনিং গাইডলাইন নাই।
কিন্তু যখনই আপনার ফ্যামিলিতে থাকে ওই যে BRCA1 1 অথবা 2 এটা মিউটেশন থাকে, তাহলে কিন্তু আর্লি, যত আর্লি পারেন, 25 বছর বয়স থেকেই আপনি আলট্রাসোনোগ্রাম করতে পারেন। কথা বলছি, আলট্রাসোনোগ্রামে কোনো রেডিয়েশন যাচ্ছে না শরীরে। ইভেন আপনি 6 মাস পর করতে পারেন আর বছর পর করতে পারেন, নো হার্ম ডান, হ্যাঁ, যাতে হবে খালি। আচ্ছা, আরেকটা হলো ওই যে CA125টা খুব স্পেসিফিক না, তারপরে বছরে একবার করতে পারেন যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বাড়ে না, আমি আগে বলেছি। এছাড়া যদি কোনো সিমটম হয়, যেমন পেটে একটু ব্লোটিং, ওই যে বললাম প্রথম দিকে, অবশ্যই ডাক্তার দেখাবেন এবং ডাক্তারকে খুব ভালো করে বলবেন। অনেক সময় আমরা ডাক্তারের চেম্বারে গিয়ে ভুলে যাই, হ্যাঁ, কিন্তু ওইটা লিখে নিয়ে যাবেন দরকার হলে। ডাক্তার সাহেব অথবা মহিলা উনি ভালো করে দেখবে, পেটে হাত দিয়ে দেখবে, ভ্যাজাইনাল এক্সামিনেশন করবে, সব কিছু করে তারপরে তো ইনভেস্টিগেশন যা দেবে। আর যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু ওরকম গাইডলাইন যেহেতু নাই, আমি বলবো সেফ হলো পেরিমেনোপোজাল, যখন আপনার মেনোপোজটা মানে মেনোপোজ হয় নাই, মানে মাসিক বন্ধ হয় না, কিন্তু বন্ধ হবে একটু ইরেগুলার মাসিক হচ্ছে, ওই সময় থেকেই ওই সোনোগ্রামটা অনেকবার শুরু করে দেওয়া ভালো। চেকআপ, অ্যাট লিস্ট ইয়ারলি চেকআপ। যদিও বলে 50-এর পরে মানে বাই দ্যাট টাইম বেশিরভাগই মেনোপোজ হয়ে যাচ্ছে, বাট অনেকে পেরিমেনোপোজাল থাকে কিন্তু 50-এও, আমাদের দেশে বিদেশেও। তো 50 না বলে ওই যখন আপনার ওই রকম একটু ইরেগুলারিটি বয়স হয়ে গেছে হয়তো বা 45-46, মেনস্ট্রুয়েশনটা কমে যাচ্ছে ইত্যাদি, ওইটা হলো পেরিমেন, মানে ভবিষ্যতে আপনি মেনোপজে চলে যাবেন, বন্ধ হয়ে যাবে, এই সময় থেকে এই টেস্টগুলো করা উচিত। আর যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে ওনারা কবে থেকে চেকআপটা শুরু করবেন? আপনি 25-30 বছর থেকে শুরু করতে পারেন। 25-30 বছর, বাট ডাক্তার দেখাবেন, গিয়ে বলবেন আমার এইটা ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার ফ্যামিলিতে BRCA জিন মিউটেশন আছে, জি, ভালো গাইনোকোলজিস্ট আছে, তারা দেখবে এগুলো। আমরা একদমই শেষ প্রান্তে, একেবারে শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো আশার কথা বলতে চান বা কোনো আপনার কোনো মেসেজ দেওয়ার থাকে। জি, আচ্ছা, ধন্যবাদ। একটা আশার কথা হলো ওভারিয়ান ক্যান্সার অত কমন ক্যান্সার না, ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার যেমন খুব কমন ক্যান্সার, অতটা কমন না, তবে বাড়ছে, হ্যাঁ বাড়ছে, সব ক্যান্সারের মতো ওভারিয়ান ক্যান্সারও বাড়ছে। ভয় পাবেন না, ক্যান্সার নিয়ে থাকতে হবে আমাদেরকে। এই যুগে আমরা আছি, এই সময়ে ক্যান্সারের যুগ, কেন সব ধরনের ক্যান্সার হওয়ার উপাদানগুলো আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতেও আছে, ইউরোপেও আছে, সব দেশে। এখন হয় কি, আপনাকে জাস্ট সচেতন হতে হবে, ওজন ঠিক রাখেন। চর্বি অনেকগুলো ক্যান্সারের সাথে জড়িত আছে, কিন্তু চর্বি, বিশেষ করে মেনোপোজ হয়ে যাওয়ার পরে যদি ওজন বেশি থাকে, চর্বি বেশি থাকে, তাহলে কয়েকটা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এগুলো রিস্ক বেড়ে যায়। তো বিশেষ করে মেনোপোজ হয়েছে, মানে আপনার শেষ হয়ে গেছে, পিরিয়ড শেষ, এই সময় থেকে ওজনটার জন্য একদম কন্ট্রোলে থাকে, তাহলে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এরকম কয়েকটা ক্যান্সার আপনার হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রচুর শাকসবজি, পাতা, লতা পাতা, পানি বেশি করে খাওয়া, আধা ঘন্টা অথবা পারলে 45 মিনিট, সপ্তাহে 5 দিন হাঁটা, যেভাবে হাঁটতে পারেন আপনার সব সুবিধা হয়। এইগুলো করলে হয় কি, শরীর ভালো থাকবে। আমি খুব বেশি ফাস্ট ফুড দিয়ে খাই আমরা আজকাল, বিভিন্ন রকম দাওয়াত টাওয়াত, আমরা রিচ হয়ে গেছি, সবার পয়সা বেড়ে গেছে আমাদের, তো আমরা খাওয়া বেড়ে দিয়েছি, মশলা খাই, এই তৈলাক্ত জিনিস খাই, যেগুলো আমাদের ছোটোবেলায় আমরা কল্পনাও করি নাই। এই দেশেই আমাদের অবস্থা এত খারাপ ছিল, আমিও তো, আমার মতোই ছিল সবাই, দেশের বেশিরভাগ লোক। তো এইগুলো আগের অভ্যাস ফিরিয়ে আনতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, মাঝে মাঝে খাবেন না কেন, রসনা বিলাস হবে মাঝে মাঝে, রেগুলার করবেন না। রেগুলার থাকেন ওই ছোটোবেলার ওই আগের আমলের খাওয়ার অভ্যাসে, অনেক ক্যান্সার হবে না। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার ডে উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।